আমি কেন ৪১তম বিসিএস এ ট্যাক্সেশন ক্যাডার হওয়ার পরে আর কোনো ভাইবা দিলাম না, অথচ কেন আবার ৫০তম বিসিএস এর প্রিলি দিলাম? এই দুইটা প্রশ্ন আমার ইনবক্সে প্রচুর আসে, উত্তর দিতে হয়। ভাবলাম যে একটু আপনাদের সাথে ব্যাখ্যা করি। আচ্ছা, এটা ব্যাখ্যা করতে গেলে আমার দুইটা জিনিস, একটা হলো আমি কি চাই আমার লাইফে, সেটা আপনাকে বলতে হবে। দ্বিতীয় কথা হলো যে আমার পুরো বিসিএস জার্নিটাও শেয়ার করতে হবে, যে কোথা থেকে শুরু হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি আমার বিসিএস জার্নি শুরু হয়েছে কিন্তু ৩৯তম বিসিএস থেকে। হ্যাঁ, আমি শুরু করেছিলাম। অর্থাৎ আমি যদি টাইম লাইনে যাই, ৩৯-এর পরে ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, হ্যাঁ, তারপরে ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০। আমার আরো নিচে যাওয়া উচিত ছিল আর কি। হ্যাঁ, ৫০, এই পর্যন্ত আমি আসলাম ধরেন। হুম, ওকে। তাহলে এই পর্যন্ত তো হয়েছে, প্রিলি এই পর্যন্ত হয়েছে, সামনে ৫১তমের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তো ৩৯তম এটাতে স্পেশাল ছিল, এটাতে দিয়েছিলাম আমি। তো এটাতে ভাইবা উত্তীর্ণ হয়েছিলাম, সুপারিশ প্রাপ্ত হয়নি এটাতে। ৪০-এ এটাতে নন ক্যাডার ছিল, খেয়াল করেন। ৪১-এ গিয়ে আমি ট্যাক্সেশন ক্যাডার হলাম। দেন ৪২টা ছিল না, মানে ডক্টর স্পেশাল ছিল, মানে এমবিবিএস ডাক্তার ছিল, আমি বিডিএস, তো যার কারণে এটা আমার জন্য প্রযোজ্য ছিল না। তো এটা প্রযোজ্য ছিল, এটা প্রযোজ্য ছিল। হুম, তারপরে ৪৩-এ এগুলো কিন্তু আমি ভাইভাতে মানে ছিলাম, মানে ভাইবা দিতে যাইনি, কিন্তু রিটার্ন পাস করেছি। এই যে আমি যে বলি, আমি যে আপনাদের মাঝে মাঝে বলি যে আমি ৪টা রিটার্ন দিয়েছি, তার মধ্যে হচ্ছে রিটার্ন হলো এইটা ৪০, এটা রিটার্ন দিয়েছি। ৪১ এটা রিটার্ন দিয়েছি। ৪৩ রিটার্ন দিয়েছি। ৪৪ রিটার্ন দিয়েছি। এগুলো রিটার্ন দেওয়া হয়েছে। তাহলে এই ৪টা রিটার্নই পাস করেছি। ৪১-এর পরে আর ৪৩-৪৪-এ রিটার্ন দেওয়ার পরে আমি আর ভাইবা দিতে যাইনি। ট্যাক্স ক্যাডার এখানে পেয়ে যাওয়ার পরে আর কিন্তু আমি যাইনি। কিন্তু ততক্ষণে ৪৫ পর্যন্ত আমার প্রিলি দেওয়া হয়ে গেছে। ততক্ষণে ৪৫ পর্যন্ত প্রিলি দেওয়া হয়ে গেছে, মানে সুপারিশপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত। ৪১-এ রেজাল্ট আসার আগ পর্যন্ত, ট্যাক্স ক্যাডারের রেজাল্ট আসার আগ পর্যন্ত আমাকে ৪৫ পর্যন্ত রেগুলারলি আমার বিসিএস জার্নির জন্য কিন্তু ৪৫তম বিসিএস এর প্রিলি পর্যন্ত আমাকে দিতে হয়েছে এই পর্যন্ত। দেন এর মধ্যে আরো কয়েকটা আছে, সর্বশেষ ৫০ কেন দিলাম, তাই না? এরকম একটা ব্যাপার আছে আপনাদের। আরো কিছু কথা আছে, আমি বলবো আপনাদের। তো তার আগে এই প্রসঙ্গটা সেরে নেই, সেটা হলো যে ট্যাক্সের পরে কেন আমি আর ভাইবা দিলাম না। আমার তো আরো দুটো অপশন ছিল। এটা মনে হইতে পারে যে আপগ্রেড, বা আপনার মনে হইতে পারে যে কেন মানে আমি চেঞ্জ করলাম না। কারণ আমাদের প্রেক্ষাপটে যে জিনিসগুলো আমাদের প্রশ্ন আসে, যে কেন আমি ফরেন বা অ্যাডমিন বা পুলিশ এগুলোর জন্য কেন ট্রাই করলাম না, এই বিষয়টা থাকে আপনার। দেখেন, এর উপরে হয়তো বা আমরা সামাজিকভাবে যেটাই হোক না কেন এগুলোকে স্থান দেওয়ার ট্রাই করি, কিন্তু যার যার পার্সপেক্টিভ চিন্তা করতে হবে। আপনি তিনটার কথা যদি, আমি যেটা ফলো করি ব্যক্তিগতভাবে, সেটা হলো আমি দেখেন ডাক্তারিটা চাই নেই, বা ডাক্তারি ছেড়ে জেনারেল ক্যাডারে আসার কারণ, সবচেয়ে বড় কারণ ছিল হলো আহ, মানে নির্ভেজাল লাইফটা লিড করা, আর হলো ফ্যামিলিকে বেশি সময় দেওয়া, ফ্যামিলি লাইফটা আমি বেশি মেনটেন করতে চাই। যার কারণে এটা বাদ দিয়ে এর উপরে আপনি যেটাই ধরেন না কেন, উপরে ধরেন, আর যেহেতু মেরিট পজিশনে যারা আগে থাকে ওগুলো তারা পায়, ফরেন, তারপরে অ্যাডমিন, তারপরে পুলিশ। তো এটা আসার পরে কিন্তু আর আমি ভাইবা ওই জন্য দেই নাই। ফরেন যারা সুপার ট্যালেন্টেড তাদের জন্য ফরেন হয়, ধরলাম ওইটার আমার যোগ্যতা নাই। তো তারপরে এগুলোতে দিলে দেখা যেত প্রশাসন বা পুলিশ এগুলোতে হয়তো বাঁচতো, এটাই তো আপগ্রেড করে, এর বাইরে তো আপগ্রেড করার প্রয়োজন নাই। তো আমার ওই ওই জিনিসগুলোতে যাওয়ার এত ইচ্ছা নাই আসলে। মানে আমি যেটা মনে করি যে পুলিশে কেমন ব্যস্ততা আপনি জানেন, ফ্যামিলি লাইফ কতটুকু কি হ্যাম্পার হয় না হয়। প্রশাসন ক্যাডারেও কিন্তু প্রচুর ব্যস্ততা আছে, এটাও আপনারা জানেন বিষয়গুলো। তো যার কারণেও আমার পরবর্তীতে দুইটা, অনেকে আছে যে ভাইভাতে অ্যাটেন্ড করলেও একটা রেজাল্ট আসতো, বা রেজাল্ট প্রচারের জন্য একটা সুযোগ ছিল, যে অনেকে এখনো কিন্তু ক্যাডার হওয়ার পরে অনেকে ভাইবার সুযোগ আছে জন্য দেয়, জাস্ট যে আমার রেজাল্ট কোনটা আসে এটা জানার জন্য। তা আমি এগুলোতে জয়েন করি বা না করি, তারপরেও মানে ভাইবাটা অনেক মনে হইতে পারে যে ভাইবাটা দিয়ে দেখতেন কোন ক্যাডার আসে।
তো হ্যাঁ, এটা একটা ভালো বিষয় যেহেতু আপনাদের আমি পড়াই। আমার একটা মানে এরকম একটা সুযোগ ছিল। কিন্তু তারপরে আমি এই ২ টাতে ভাইবা দিতে যাইনি একটাই কারণে। যেটা হলো যে আমার যদি এগুলোতে আসলে উপর দিকে যদি বেটার কোনো কিছু আসে, তাহলে একটা কনফিউশন কাজ করতো মনের ভেতরে। ওই কনফিউশনটা আমি আসতেই মানে দিতে চাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার বাবা-মা যারা আছে, অন্য যারা আছে পারিপার্শ্বিক খুব ক্লোজ যারা আত্মীয়স্বজন আছে, তারা কিন্তু দেখা যেত যে যদি প্রশাসন বা পুলিশ বা অন্য কিছুতে আসতো উপরের দিকে, দেখা যেত তাদের হয়তোবা আমি আমার জায়গা থেকে যেটা চাই, তারা তো সেটা আমার জন্য চাইবে না। তো হইতে পারে যে তাদের আশা ওটা বেশি থাকতো, ওইদিকে সাপোর্ট দিত বা ভোট দিত। তখন আমি নিজেও কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যেতাম। মানে ওই কনফিউশনটা আমি আনতেই চাইনি আমার নিজের মধ্যে। যার কারণে 43-44 ভাইবা মানে ভাইবার জন্য এলিজিবল হলেও আমি রিটেন পাস করছি, ভাইবার জন্য মেসেজও এসেছিল। আমি এগুলো আর দিতে যাইনি। কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের অনেক দিন থেকে পড়াই, বিসিএস ডক্টরে আমি অনেক দিন থেকে পড়াই। 41তম আমি রিটেন ব্যাচও কিন্তু পড়িয়েছি, যে বিসিএস এ আমি ক্যাডার হয়েছি। তারপরে তো এখান থেকে 45তম থেকে আপনাদের প্রিলি পড়ানো শুরু করলাম। তো ততক্ষণে মানে প্রিলি কিন্তু উত্তীর্ণ হয়ে গেছি। তারপরে দেখেন আমি ফর্ম ফিল আপ করা ছিল 46 বিসিএস এ। আমি যখন 41 বিসিএস এ জয়েন করতে যাই সেটা ছিল 28 এপ্রিল। তার আগে 26 এপ্রিল 46 বিসিএস এর প্রিলি হয়। ঠিক আছে? তো তখন মনে হলো আমার ফর্ম ফিল আপ করা আছে। ওই সময়ে এর আগে আপনাদের আমি পড়িয়েছিলাম আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটা প্রথমবারের মতো ৪ মাস সময় ধরে, কিন্তু এটা ৪ মাসের একটু বেশি সময় ধরে কিন্তু পড়িয়েছি। ডেইলি ১৫ থেকে ১৬ ঘন্টা পরিশ্রম করে কিন্তু দশম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ বিসিএস পর্যন্ত পড়িয়েছিলাম। জাস্ট পরীক্ষার আগ পর্যন্ত। সম্ভবত ওটা ২০২৩-এর নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর থেকে শুরু করেছিলাম। একদম পুরোপুরি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল পর্যন্ত চলেছিল ওইটা, ওই সময়টাতে লাইভ যখন পড়াচ্ছিলাম। তো তখনকার কথা। তো আমি দেখলাম যে হঠাৎ করে মনে হলো যে ঐদিন আগের রাতে মনে হলো যে আমি তো আরএসআই পদ্ধতিতে পড়ালাম। আমি স্টুডেন্টদের বললাম যে এখান থেকে 50% এর মতো কমন পড়ে। এটা আমি নিজে যাচাই করে আসি। কারণ তার আগ পর্যন্ত তো আমি ডেডিকেটেডলি কোনো প্রিলির পড়া আর পড়ি নাই। ওই সর্বশেষ ৪৫ পর্যন্ত দিয়েছে, ওইটাই শেষ। তার ১ বছর আগে আরকি। তো আমি ভাবলাম যেহেতু এখন আপনাদের আরএসআইটা পড়ালাম, তাহলে আরএসআই পড়ানোর পরে আমি আরএসআই থেকে যেটা ক্লেম করছি 50% প্রশ্ন কমন পড়ে। আদৌ এটা দিয়ে আসলে কাজ হবে কিনা কতটুকু? দেন আমি ৪৬তম দিতে গেলাম। এটাতে কিন্তু টিকেছি, উত্তীর্ণ হয়েছে। তার মানে আমি আরএসআই পদ্ধতি বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামে যেটা ক্লেম করেছিলাম এটা কিন্তু সম্ভব হয়েছে। যা আসলে ছিল। কিন্তু ৪৭-এ আর ফর্ম ফিল আপ তো আর করি নাই তখন। ডেফিনিটলি এটা ক্লোজ করে দিছি এখানে। তারপর ৪৮-এ ডাক্তারি স্পেশাল ছিল, এটা প্রয়োজন নাই আমার। অলরেডি আমি ক্যাডারে আছি। ৪৯-এ কাদের ছিল শিক্ষা স্পেশাল, এটাও প্রয়োজন নাই। কিন্তু ৫০তমতে এসে আবার ফর্ম ফিল আপ করেছি আমি। ৪৬-এর পরে মানে পরে হচ্ছে মাঝখানে সময় পরে। এখন কেন এটা করলাম? এটা করার পেছনে কারণ হলো আপনারাই। আমি বিসিএস ডক্টরে পড়াই, এটাই মূলত কারণ ছিল। যে আমি যা পড়াচ্ছি এর আগে দেখেন প্রিমিয়াম 4 কোর্স। ৫০তম বিসিএস এর আগে আমি কি পড়াইলাম? এর এর আগে ছিল হচ্ছে এখানে ৪৬-এর আগে ছিল আরএসআই কোর্স। আর ৫০তম বিসিএস এর আগে ছিল হলো প্রিমিয়াম 4 কোর্স। যেটা কিনা ওই শিওর শর্ট সাজেশন ২৭০ পেজের পিডিএফ সম্বলিত যে কোর্সের ব্যাপারে আপনারা জানেন। হ্যাঁ? তো ওইটা যখন ৫০-এর আগে আমি শেষ করলাম, তখন আবার মনে হইলো যে এবার সে পড়ছি ৪৫-এর আগ পর্যন্ত নিজের পড়া ডেডিকেটেডলি পড়েছি সে তখন। আর তো ডেডিকেটেডলি কিছু পড়ি নাই। যা পড়াইছে আপনাদের কনটেন্ট রেডি করতে গিয়ে যা পড়াইছি সেটা দিয়ে কাজ হয় কিনা। প্রিমিয়াম 4 কোর্স এটাতে কাজ হয় কিনা এটা দেখার জন্য আবার ৫০-এ আমি ফর্ম ফিল আপ করলাম, পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো এটাতে আবার উত্তীর্ণ হয়েছে। ঠিক আছে? এটাতে আবার উত্তীর্ণ হয়েছে। তো ডেফিনিটলি এটা প্রয়োজন ছিল না এগুলা। বৃহত্তর স্বার্থে এটা করেছি। অনেকে তো আছে যে ক্যাডার হওয়ার পরে আরো ক্যাডার হচ্ছে, ক্যাডার গুলো নষ্ট হচ্ছে। আমি সেটা করি না, এখানে স্টপ করে দিয়েছি। কিন্তু প্রিলির যে নাম্বার পেয়ে আমি যেটা উত্তীর্ণ হই, মানে এটা মনে হইতে পারে যে লোয়ার গ্রেডে অনেকে বঞ্চিত হচ্ছে কিনা, না। আমার নাম্বারটা যেটা থাকে এটা আসলে যারা খুব বেশি ভালো করে, যারা কম্পিটিটিভ অনেক বেশি নাম্বার যাদের হায়ার থাকে, তাদের সাথে মূলত এখানে আমার কম্পিটিশনটা হয়। যদি মানে এখানে যে প্রিলির যে নাম্বারটা আমি পেয়েছি, হয়তোবা অনেকে ১১০-১৫ পেয়ে টিকেছেন, আমার নাম্বার এখানে ১৩০ আপ থাকে। তো এটাতে কিন্তু মানে একদম লোয়ারে যারা আছে তাদের সাথে কম্পিটিশনটা হয় না। কিন্তু তারপরে এটা আমি করি একটাই কারণে, প্রিলি পরীক্ষাটা একদিন দিতে হয়। আমি কোনো প্রস্তুতি ছাড়াই যাই, আপনাদের যা পড়াই ওর ভিত্তিতেই পরীক্ষার হলে যাই। এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হলো যে রিটেন কেন ট্রাই করেন না? অনেকে বলতে পারেন ৪৬ কেন রিটেন দিলাম না? এটা রিটেনটা আপনারা জানেন যে কত সময় ধরে দিতে হয়। আসলে চাকরি করার পরে আসলে রিটেন দেওয়ার মতো ওই ১ সপ্তাহ ১.৫ সপ্তাহের মতো টানা ছুটি নেওয়াটা মুশকিল হয়ে যায়। অনেকে দেয়, ক্যাডার হওয়ার পরে অনেকে দেয়। কিন্তু ওই
ওটা তো আসলে আমার প্রয়োজন হয় না যে ওই লম্বা সময় ধরে, কারণ আমি এখান থেকে তো আল্টিমেট রেজাল্ট আমি আনতে চাই না যে আমি এরপরে ক্যাডার চেঞ্জ করতে চাচ্ছি জন্য রেজাল্ট নেওয়ার জন্য আমি রিটেনটা ভালো করে দিব, বা রিটেনের প্যারা বা ওই দরকার হয় না আসলে। রিটেন এমনি পড়াই ওইটা দিয়েই হয়, কারণ আপ টু ডেট আমি থাকি। কিন্তু প্রিলির বিষয়টা যেহেতু কম এফোর্টে পরীক্ষাটা দেওয়া যায়, আর আরো বেশি কারণ আমরা বেশি প্রিলি নিয়েই আমরা মেতে থাকি বেশি, তো যার কারণেই মনে হয়েছে যে এই জিনিসগুলো দিয়ে একটু দেখি কি অবস্থা, দুই কোর্সের কার্যকারিতাটা কেমন ছিল। এখন আপনি ধরতে পারেন যে ৩৯ থেকে ৫০ পর্যন্ত শুরু করেছি, এরপরে কিন্তু আমার এলিজিবিলিটি আরো আছে। তাহলে দেখেন কতগুলো আমার প্রিলি হলো টানা ৮টা যে বলি, ৩৯, ৪০, ৪১, তাহলে ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, এই টানা ৮টা প্রিলি। ৪৭ দিলে এটা তাহলে ঝুলিতে ৯টা হইতো। আমি বললাম আর কি, ৪৮ যদি দিতাম এখানে সবার ছিল, তাহলে ১০টা হইতো। হ্যাঁ, ৪৯ আর ৪২-এর জন্য আমি পুরোপুরি এলিজিবল না, তাহলে ১০টা হইতো। কিন্তু এখন মানে এইরকম কিন্তু ছিল অনেকে। আমি যখন ৪৬-এ পোস্ট করেছিলাম তখনই বলেছেন এতগুলো বিসিএস দিয়েছেন, প্রত্যেক বছর একটা হচ্ছে। আসলে ব্যাপার তো এরকম না, প্রিলি তো সময়ে সময়ে অনেকগুলো হয়ে গেছে, দেখা যাচ্ছে যে ১-২ বছরের মধ্যে ৩-৪টা প্রিলি হয়ে গেছে, তাই না? এই টাইম লাইনের সাথে বছর মিলাইলে হয় না, অনেকে ভুল বুঝেই কমেন্টগুলো করে ফেলেন। হ্যাঁ, এটা কিন্তু আসলে হয় না। এরপরে ৫০-এর পরে কিন্তু আমি চাইলে ৫১-৫২তমও কিন্তু বুঝতে পারবো। এই এজটা কিন্তু এখন আছে, যেহেতু পরবর্তীতে ৩২ বছর করা হয়েছে, তো ৩২ বছর করার কারণে কিন্তু আরো ২টা বিসিএস এর কিন্তু আমার বয়স সীমা আছে। ঠিক আছে, না হলে তো ৫০ পর্যন্ত গিয়ে শেষ হয়ে যেত। তো এরকম কিন্তু সুযোগ আছে। তো এই প্রশ্নগুলো যারা করেন তাদের উদ্দেশ্যে আমার এই বলা আর কি। আর এর মধ্যে আপনি আরো কিছু হয়তো বা নিজের উত্তরও পেয়েছেন, কেন আমি টেক্সট ক্যাডারে আছি, কেন ভাইবা দিই নেই, কেন ৪৬-এ আবার আরএসআই কোর্সের ব্যাপারে জানলেন, প্রিমিয়াম ফরেস্ট কোর্সের ব্যাপারে জানলেন, ৪৬-এ কেন প্রিলি দিলাম, ৫০-এ কেন প্রিলি দিলাম, সেটাও কিন্তু জানলেন। মোটামুটি আপনার কনফিউশন ক্লিয়ার থাকার কথা। যে প্রশ্নগুলো আমাকে ইনবক্সে করেন সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।